হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 13, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জ্যাঁ জিওনো। বিখ্যাত ফরাসি লেখক জ্যাঁ জিওনোর সেই বিখ্যাত ছোট গল্প দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 1 অংশটি। আমরা মূল গল্পটি পড়ব, গল্পটির বঙ্গানুবাদ করব এবং যাবতীয় টেক্সচুয়াল অ্যাক্টিভিটিস করব, কিন্তু সবার আগে আমরা লেখক জ্যাঁ জিওনো সম্পর্কে 2-4টে তথ্য জেনে নেব, তারপরে আমরা মূল গল্পে প্রবেশ করব। ওকে, চলো আমরা বিখ্যাত ফরাসি লেখক জ্যাঁ জিওনোর সম্পর্কে 2-4টে তথ্য জেনে নিই। বিখ্যাত ফরাসি লেখক জ্যাঁ জিওনো ফ্রান্সের প্রাদেশিক অঞ্চলের উপর ভিত্তি করে একাধিক সাহিত্য রচনা করেছেন। তার কিছু উল্লেখযোগ্য সাহিত্য কীর্তি হলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অব দ্য স্টর্ম ইত্যাদি। আমরা যে গল্পটি এখন পড়তে যাচ্ছি দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এটি তার ওই একই নামের একটি বিখ্যাত সাহিত্যের একটা সংক্ষিপ্ত রূপ আমরা পড়তে যাচ্ছি। এই বিখ্যাত লেখাটিকে পিটার ডোয়েল ইংরাজিতে অনুবাদ করেছেন, কারণ জ্যাঁ জিওনো একজন ফরাসি সাহিত্যিক, তিনি ফরাসি ভাষাতেই লেখালেখি করতেন। পিটার ডোয়েল এই বিখ্যাত গল্পটিকে ইংরাজিতে অনুবাদ করেন। আমরা সেই ইংরাজি অনুবাদের একটা সংক্ষিপ্ত অংশ আজকে পড়তে যাচ্ছি। অ্যাবাউট 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into Provence. প্রায় 40 বছর আগে আমি বহু দূর হেঁটে গেছিলাম। কোথায় হেঁটে গেছিলাম? আমি হেঁটে গেছিলাম এমন একটা অঞ্চল দিয়ে, যে অঞ্চলটা ভ্রমণার্থীদের কাছে, যারা সাধারণত ঘুরতে বেরোন, সেই সাধারণ ভ্রমণার্থীদের কাছে সেই অঞ্চল বা সেই পথটা ছিল সম্পূর্ণ অজানা। আমি কোথায় গেছিলাম? ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হোয়ার দ্য আলস পেনিট্রেট ইনটু প্রভেন্স। আমি সেই প্রাচীন অঞ্চলে গেছিলাম যেখানে আলস পর্বতমালা ফ্রান্সের প্রোভেন্স অঞ্চলে প্রবেশ করেছে। প্রোভেন্স হচ্ছে দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটা অঞ্চল, যেখানে আমরা আলস পর্বতমালাকে প্রবেশ করতে দেখছি, অর্থাৎ যেখানে আলস পর্বতমালা প্রথম শুরু হচ্ছে। আমি, লেখক বলছেন, 40 বছর আগে আমি বহুদূর হেঁটে গেছিলাম এবং এমন একটা অঞ্চল দিয়ে আমি হেঁটে গেছিলাম যে অঞ্চলটা সাধারণ ভ্রমণার্থীদের কাছে সম্পূর্ণ অজানা। এই অঞ্চলটা সে একটা প্রাচীন অঞ্চল, যেখানে আমরা দেখছি আলস পর্বতমালা ফ্রান্সের প্রোভেন্স অঞ্চলে প্রবেশ করেছে। পেনিট্রেট কথাটার অর্থ হলো প্রবেশ করা, ঠিক আছে। আর প্রোভেন্স যেটা বললাম দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটা অঞ্চল। আর হাইক মানে হচ্ছে বহুদূর হেঁটে যাওয়া। দেখো এই যে গোলাপি অক্ষরগুলোর পেছনে দেখো ওয়ার্ড নোটস দেওয়াই আছে। হাইক হচ্ছে ওয়াকিং লেন্দি ডিস্টেন্স, অনেক দূর হেঁটে যাওয়া। আর পেনিট্রেট হচ্ছে টু এন্টার ইনটু ইন্টেরিয়র অফ, মানে কোনো একটা জায়গাতে প্রবেশ করা। আর প্রোভেন্স যেটা বললাম, এ ফর্মার প্রভিন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্স, দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটা অঞ্চল। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। এই অঞ্চলটি সম্পূর্ণ বৈচিত্র্যহীন ভূমি এবং অনুর্বর। ইট কনসিস্টেড অফ ব্যারন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস, তার মানে হচ্ছে এই অঞ্চলটি, অর্থাৎ এই ফ্রান্সের এই প্রোভেন্স বলে এই জায়গাটি সম্পূর্ণ অনুর্বর। ব্যারন মানে হচ্ছে অনুর্বর, যেখানে কোনো চাষাবাদ হয় না। অ্যান্ড মোনোটোনাস ল্যান্ড, বৈচিত্র্যহীন ভূমি। এই অঞ্চলটির ভূমি একদমই বৈচিত্র্যহীন এবং এই জায়গাটিতে কোনো চাষাবাদ হয় না, অর্থাৎ অনুর্বর। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। এই অঞ্চলে কিছুই জন্মায় না, শুধুমাত্র বুনো ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার এক ধরনের ফুল, সেই বুনো ল্যাভেন্ডার ফুল ছাড়া এই অঞ্চলে আর অন্য কিছুই জন্মায় না। আমি, লেখক জ্যাঁ জিওনো বলছেন, আমি এমন একটা অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সেই অঞ্চলেতে বুনো ল্যাভেন্ডার ছাড়া আর অন্য কিছুই হয় না। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইজ ওয়াইডেস্ট পার্ট অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডিসোলেশন। এই দেশের সবথেকে চওড়া অঞ্চল আমি ক্রস করছিলাম। জ্যাঁ জিওনো বলছেন এই দেশের, অর্থাৎ ফ্রান্সের সবথেকে যে চওড়া অঞ্চল, সেই অঞ্চলটা আমি ক্রস করছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন হাঁটার পরে আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন, আমি সম্পূর্ণ নিজেকে একটা একাকী জায়গাতে পেলাম। জ্যাঁ জিওনো বলছেন যে অঞ্চল দিয়ে আমি ক্রস করছিলাম এটা ফ্রান্সের সবথেকে চওড়া অঞ্চল, এবং 3 দিন হাঁটার পরে আমি এমন একটা জায়গায় পৌঁছালাম সেখানে আমি ছাড়া আর কেউ নেই। দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন মানে হচ্ছে একাকী, মানে আশেপাশে আর কেউ নেই।
ডেসোলিউট অবস্থা, আমি নিজেকে সম্পূর্ণ একটা একাকী পরিত্যক্ত অঞ্চলে পেলাম। আই ওয়াজ ক্যাম্প নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ, আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশে ক্যাম্প বা তাঁবু খাটালাম। এই যে অঞ্চল দিয়ে আমি হাঁটছি, রাত্রেবেলা আমাকে থাকতে হচ্ছে, তা এরকমই এক রাত্রে আমি একটা সম্পূর্ণ পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটালাম। I had used the last of my water the day before and I needed to find more. আমার কাছে যা জল ছিল তার শেষ বিন্দুটা আমি আগের দিনই ব্যবহার করে ফেলেছি এবং আমার এখন অনেকটা জল লাগবে। আমার প্রত্যেকেই যখন ভ্রমণ করতে বেরোয়, বিশেষ করে যেসব অঞ্চলগুলোতে লোকজন থাকে না, প্রত্যেকেই কিছুটা জল নিয়ে বেরোয়। কিন্তু লেখক বলছেন আমি দীর্ঘদিন ধরে পথ হাঁটছি, আমার যেটুকু জল ছিল আগের দিনই শেষ হয়ে গেছে এবং আজকে আমার জল লাগবে। আমার কাছে এখন জল নেই, কাজে আজকে আমার জল লাগবে। দিস রুইন হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার। এই পরিত্যক্ত গ্রামের এইসব ভাঙাচোরা বাড়িগুলো আমাকে এটা ভাবতে বাধ্য করলো যে এই অঞ্চলেতে কোনো ঝর্ণা বা কুয়ো রয়েছে। কারণ জলের পাশে, মানে যেখানে জলের ব্যবস্থা আছে তার পাশেই সাধারণত গ্রাম গড়ে ওঠে। কাজেই লেখক বলছেন একটা পরিত্যক্ত গ্রামের পাশে আমি তাঁবু খাটালাম, এবং তাঁবু কেন খাটালাম, কারণ আমার মনে হলো যে এই গ্রামের, এই পরিত্যক্ত গ্রাম এবং এই পরিত্যক্ত ভাঙাচোরা ঘরবাড়িগুলো আমার মধ্যে এই ধারণাটা জন্ম দিল যে এই গ্রামের আশেপাশে কোথাও জলের ব্যবস্থা রয়েছে, হয় কোনো ঝর্ণা অথবা কোনো কুয়ো, কিছু একটা ব্যবস্থা রয়েছে। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। হ্যাঁ, আমার চিন্তা অনুযায়ী আমি দেখলাম যে গ্রামের পাশে একটা ঝর্ণা রয়েছে, কিন্তু খুব দুঃখের কথা হলো ঝর্ণাটা পুরোপুরি শুকিয়ে গেছে, ঝর্ণাতে কোনো জল নেই। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সমস্ত জীবন সেখান থেকে নিশ্চিহ্ন হয়েছে, সমস্ত সভ্যতা, সমস্ত জীবন সেই গ্রাম থেকে নিশ্চিহ্ন হয়েছে। মানে জল নেই, একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণার জল শুকিয়ে গেছে। ন্যাচারালি এই সমস্ত গ্রামের লোকেদের যে খাওয়ার সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার সেটা আর নেই। তার ফলে আমরা দেখছি গ্রামটাও এই অঞ্চল থেকে উঠে চলে গেছে, সমস্ত জীবন এই অঞ্চল থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। নেক্সট পাতাটা দেখো। It was a beautiful June day with plenty of sun, but on these shelterless lands high up in the sky the wind whistled continually. রোদে ভরপুর জুন মাসের এক সুন্দর দিন ছিল এটা। যে দিনের কথা লেখক বলছেন সেটা রোদে ভরপুর জুন মাসের একটা সুন্দর দিন। ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান। প্লেন্টি অফ সান মানে রোদে ভরপুর, প্রচুর সূর্যের আলো সেদিনকে রয়েছে। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু আশ্রয়হীন এই প্রান্তরে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের একদম উঁচুতে, দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি, আমরা দেখছি ঝোড়ো বাতাস একটানা শো শো শব্দে বয়ে যাচ্ছে। জুন মাসের এক সুন্দর সূর্যালোকিত দিনে এই অঞ্চলেতে, যে জুন মাস খুব আনন্দের মাস, কিন্তু এই অঞ্চলে আমরা কি দেখছি, এই অঞ্চলে, এই সম্পূর্ণ আশ্রয়হীন এই প্রত্যন্ত অঞ্চলে একদম আকাশের অনেকটা উপরে আমরা দেখছি বাতাস শো শো শব্দে বয়ে যাচ্ছে। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। ভোজনকালে ব্যাঘাতপ্রাপ্ত কোনো বন্য পশুর বিরক্তি প্রকাশের মতো একটা আওয়াজ এই অঞ্চলে এখন বয়ে যাচ্ছে। মানে বাতাস যে বয়ে যাচ্ছে সেই বাতাসের আওয়াজটা কেমন? ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। ভোজনকালে ব্যাঘাতপ্রাপ্ত বন্য পশুর বিরক্তি প্রকাশের মতো একটা আওয়াজ আমরা দেখছি এই বাতাসের মাধ্যমে তৈরি হচ্ছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবু সরাতে হলো, মানে আমি আমার তাঁবু সরাতে বাধ্য হলাম। আফটার 5 hours of walking I still had not found water. তাঁবু সরাতে কেন বাধ্য হলো লেখক? তার কারণ এই অঞ্চলেতে জল নেই, একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাটাও শুকিয়ে গেছে, কাজেই লেখকের এখন জল চাই। সেই জন্য লেখক বাধ্য হয়ে যেখানে তাঁবু ফেলেছিল তার থেকে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড আফটার 5 hours of walking, 5 ঘন্টা হাঁটার পরে, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আমি এখনও কোনো জল পাইনি। 5 ঘন্টা আরও হাঁটছি, কিন্তু এখনও আমি কোনো জল পাইনি। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি। শুধু যে জল পাইনি তা না, কোনো কিছুই
এমন আশা আমার মনের মধ্যে জাগাতে পারলো না যে আমি আরও কিছুটা এগিয়ে গেলে জল পাবো, মানে আরও কিছুটা এগিয়ে গেলে যে আমি জল পাবো এমন কোনো আশাও আমার মধ্যে জন্ম নিল না। কারণ চারপাশটা দেখে আমি বুঝতে পারছি সম্পূর্ণ একটা অনুর্বর ব্যারেন ল্যান্ডে আমি প্রবেশ করে গেছি, যেখানে আশেপাশে কোনো জল নেই। আমি 5 ঘন্টা হেঁটেছি, কিন্তু তার মাঝখানে কোথাও আমি জলের একটুখানি চিহ্নও পাইনি, এবং পরবর্তী 5 ঘন্টাতেও যে আমি পাবো জল এমন কোনো আশাও আমার মনের মধ্যে জাগ্রত হলো না, কারণ তেমন কোনো জিনিস আমি দেখিনি। তাই এখানেতেই আমাদের পার্ট 1 অংশটা শেষ হচ্ছে। কাজে আমরা দেখলাম জ্যাঁ জিওনো ফ্রান্সের যে প্রোভেন্স অঞ্চলে তিনি হাঁটছিলেন, সেই অঞ্চলটি ফ্রান্সের সবথেকে চওড়া অঞ্চল, কিন্তু এই জায়গাটি সম্পূর্ণ অনুর্বর এবং আশেপাশে মানে এই অঞ্চলে তো কোথাও জল নেই। একটা গ্রামের পাশে, একটা পরিত্যক্ত গ্রামের পাশে তিনি ক্যাম্প বা তাঁবু খাটালেন এবং তিনি আশা করেছিলেন যে সেখানে তিনি জল পাবেন। তার কারণ তার আগের দিনই তার যেটুকু সংগ্রহীত জল সেটা শেষ হয়ে গেছে, তার এখন জলের দরকার। কিন্তু সেই অঞ্চলেতে তিনি কোনো জল পাননি এবং তিনি ক্যাম্প সরিয়ে আরও একটু এগিয়ে গেলেন, 5 ঘন্টা হাঁটলেন, কিন্তু 5 ঘন্টার পরেও তিনি কোথাও জল পেলেন না। তার এখন জলটা খুব দরকার, কিন্তু তার মধ্যে তিনি শুধু জল পাননি তাই না, এমন কোনো জায়গায় এমন কোনো নিদর্শনও পেলেন না বা এমন কিছু তিনি চিহ্নও পেলেন না যে আশেপাশে কোথাও জল পাওয়া যেতে পারে। এখানেই আমাদের গল্পের পার্ট 1 অংশটা শেষ হচ্ছে। চলো, এখানে দুটো অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি দুটো আমরা করে নিই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যাক্টিভিটি 1-এ আছে যে নিচে যেগুলো দেওয়া আছে ইনফরমেশানগুলো, তাতে তিনটে করে অপশান দেওয়া আছে। সেই অপশানের মধ্যে যেটা সঠিক তার উপরে আমাদের টিক মার্ক করতে হবে। দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স, A, of recent times, B, about 40 years ago, C, 40 years into the future. লেখক বা ন্যারেটার বা কথক তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। সেই অভিজ্ঞতাটা বর্তমানের অভিজ্ঞতা না 40 বছর আগের অভিজ্ঞতা না 40 বছর ভবিষ্যতের অভিজ্ঞতা, কোন অভিজ্ঞতার কথা বলছেন? আমরা গল্পের প্রথম লাইনে দেখছি তিনি বলছেন অ্যাবাউট 40 years ago, 40 বছর আগের একটা অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করছেন। কাজে আমাদের অ্যান্সারটা হবে বি, অ্যাবাউট 40 years ago. Number 2, the land could produce only A, plants of all types, B, wild lavender, C, oak trees. এই অঞ্চলটায় কি জন্মায়? বিভিন্ন রকম গাছ, বুনো, ল্যাভেন্ডার আর ওক গাছ। তা আমরা দেখছি যে শুধুমাত্র বুনো ল্যাভেন্ডারই এই অঞ্চলে জন্মায়। কাজে অ্যান্সারটা হবে বি, ওয়াইল্ড ল্যাভেন্ডার। Number 3, the village where he was camped was inhabited by the villagers, wild animals, none. এই গ্রামটায় কারা বাস করে? যে গ্রামের পাশে তিনি ক্যাম্প করেছিলেন কারা বাস করে? গ্রামবাসীরা, বুনো জন্তুরা, না কেউই বাস করে না? আমরা দেখছি এই গ্রামটা সম্পূর্ণ পরিত্যক্ত এবং গ্রামের আশেপাশে কোথাও প্রাণের কোনো অস্তিত্ব নাই। কাজেই অ্যান্সারটা হবে সি, নান। মানে গ্রামবাসীও বাস করে না, কোনো জন্তু জানোয়ারও সেখানে বাস করে না। ওকে, সি, নান। Number 4, the sound of the wind is compared to a flute, drums, a wild beast. এই যে হাওয়ার যে আওয়াজ, তার সঙ্গে কিসের তুলনা করা হচ্ছে? একটা বাঁশি, ফ্লুট মানে বাঁশি, ড্রাম নাকি ড্রাম মানে দামামা, না এ ওয়াইল্ড বিস্ট একটা বুনো জন্তুর? আমরা দেখছি এখানে তিনি বলছেন যে এই হাওয়ার শব্দতে মনে হচ্ছে যে ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং হিজ মিল। কাজে অ্যান্সারটা হবে সি, এ ওয়াইল্ড বিস্ট। ওকে, অ্যাক্টিভিটি 2 দেখো, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. এখানেতে বেশ কিছু সেন্টেন্স, 6টা সেন্টেন্স দেওয়া আছে, জাম্বেলড আপ করে দেওয়া আছে, মানে তাদেরকে সাজিয়ে আমাদেরকে পাশে যে বক্স আছে আমাদেরকে নাম্বারিংটা করতে হবে। মানে যেভাবে বইয়েতে এই ঘটনাগুলো এসছে আমাদের সেই অনুযায়ী নাম্বারিং করতে হবে। এতে দেওয়া আছে দ্য ন্যারেটার হ্যাড বিন ওয়াকিং ফর 3 days। নাম্বার 2-এ দেওয়া আছে হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং। Number 3-তে দেওয়া আছে no vegetation grew in the region except wild lavender. Number 4, the narrator's camp was near an abandoned village. Number 5, he was in search of water. And number 6, he lost all hopes of water when his search produced no result after 5 hours. এইটাকে যদি গল্পটা আমরা পড়লাম, কাজেই আমরা জানি কীভাবে এই সিকোয়েন্সটাকে আমরা ফিল আপ করবো। প্রথমে দেখো দ্য ন্যারেটার হ্যাড বিন ওয়াকিং ফর 3 days, এটা হচ্ছে নাম্বার 1, মানে যেটা নাম্বার 1 দেওয়া আছে তার পাশে যে বক্স হবে সেটাতেও এটা নাম্বার 1ই হবে। নেক্সট দেখো যেটা নাম্বার 4, দ্য ন্যারেটার্স ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ, এটা হবে নাম্বার 2, দ্য ন্যারেটার্স ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ। এই অঞ্চলে একটা পরিত্যক্ত গ্রামের পাশে ন্যারেটার তার ক্যাম্প করলেন।
কাজে নাম্বার 4 যেটা সেটা হবে নাম্বার 2। নাম্বার 3 দেখো, নো ভেজিটেশন গ্রিউ ইন দ্য রিজিয়ন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, এটা নাম্বার 3 হবে। নো ভেজিটেশন গ্রিউ ইন দ্য রিজিয়ন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, এই অঞ্চলে বুনো ল্যাভেন্ডার ছাড়া আর অন্য কোনো জিনিস উৎপন্ন হয় না, এটা নাম্বার 3 হবে। ঠিক আছে। আর নাম্বার 5, হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, এটা হবে নাম্বার 4। হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, এটা হবে নাম্বার 4। নাম্বার 2, হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং, এটা হবে নাম্বার 5। হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং। এবং একদম নাম্বার 6 যেটা আছে, হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হি সার্চ প্রডিউস নো রেজাল্ট আফটার 5 আওয়ার্স, এটা নাম্বার 6ই হবে। কাজে আমাদের সিকোয়েন্সটা কেমন হলো, আমরা এখানেতে এই অ্যাক্টিভিটি 2, এই অ্যাক্টিভিটি 2 এর এই নাম্বারিংয়ের পাশে আমি বক্সটাতে যেটা হবে সেটা করে দিচ্ছি, তোমরা এটা একটুখানি লিখে নিও। ওকে, এখানে 1 2 3 4 5 6 এবং বক্সগুলো কী হবে সেটাও দিয়ে দিচ্ছি। একেরটা একই হবে, 2এরটা হচ্ছে আমরা দেখছি 5, 3এরটা হবে 3, 4এরটা হবে 2, 5এরটা 4 এবং 6এরটা 6। ওকে, একেরটা হবে 1, 2এরটা 5, 3এরটা হবে 3, 4এরটা 2, 5এরটা 4 এবং 6এরটা 6। তাই এইটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্সে আমাদেরকে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। এরপরে অ্যাক্টিভিটি 3তে একটা প্রশ্ন আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডান্ড, তুমি কেন মনে করো গ্রামটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়েছিল, মানে গ্রামটাতে কোনো লোকজন নেই, তোমার কি মনে হয়? আমরা লিখব যে আমাদের মনে হয় যে এই গ্রামেতে যেহেতু সোর্স অফ ওয়াটারটা ড্রাই হয়ে গেছে, জলের যে সোর্স, যে স্প্রিং, সেটা ড্রাই হয়ে গেছে, তার ফলেতে জলের অভাবের জন্য এই অঞ্চলের গ্রামবাসীরা এই গ্রামটাকে ছেড়ে চলে গেছেন। জলের অভাবের জন্য এই অঞ্চলের গ্রামবাসীরা গ্রামটাকে ছেড়ে চলে গেছেন। ওকে, এইটা আমাদের উত্তর হবে। চলো আমি উত্তরটা বোর্ডে লিখে দিই। দেখো, অ্যাক্টিভিটি 3-এর প্রশ্ন এবং উত্তরটা আমি বোর্ডে লিখেছি। প্রশ্নটা হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডান্ড, তোমার কেন মনে হয় গ্রামটা পরিত্যক্ত হয়ে গেছিলো? উত্তরটা কি লিখবো আমি বললাম যে যেহেতু এই যে ঝর্ণা, গ্রামের পাশে যে ঝর্ণাটা আছে সেটা শুকিয়ে গেছে, সেই কারণে জলের অভাবে এই গ্রামবাসীরা এই গ্রামটাকে পরিত্যাগ করেছে। তাই এই ঝর্ণাটা শুকিয়ে গেছে কেন? হয়তো খরা অথবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ঝর্ণাটা শুকিয়ে গেছে, সেটাই আমরা উত্তরে লিখেছি। দেয়ার ওয়াজ আ ড্রাই স্প্রিং ইন দ্য অ্যাবান্ডান্ট ভিলেজ হুইচ ওয়াজ প্রবাবলি দ্য রেজাল্ট অফ ড্রট অর সাম আদার ন্যাচারাল ক্যালামিটি, এই গ্রামের পাশে যে ঝর্ণাটা ছিল সেটা শুকিয়ে গেছে, যেটা সম্ভবত কোনো প্রাকৃতিক বিপর্যয় বা খরা বা ওই ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই ঝর্ণাটা শুকিয়ে গেছে। অ্যান্ড প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য রিজন ফর দ্য কমপ্লিট ডেসোলেশন, আর সম্ভবত এই কারণেই এই গ্রামটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে, মানে জল যেহেতু নাই তার ফলে গ্রামটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে। ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 1টা এখানেই শেষ হচ্ছে। পরের দিনেতে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 2 পোর্শনটা আমরা করব। ওকে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যদি আমার এই ভিডিও তোমাদের কাজে আসে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।